পরীক্ষা শেষ করেছেন? শাকিল আদনান পরীক্ষা দিয়েছেন? জি স্যার। ওকে, ফাইন। Remittance to Bangladesh surged 7.69% year on year to $2.1 billion in January, making the highest monthly inflow in the past 7 months. আচ্ছা, এখানে দুই একটা শব্দ একটু বলে নেই। যেমন সার্জ অর্থ কি? সার্জটা এখানে ভার্ব হিসাবে বসে, তাই না? সার্জ অর্থ ঢেউ অথবা ব্যাপক বৃদ্ধি পাওয়া। আমরা সার্জ যদি বলি, সার্জ হলো ঢেউ বা ব্যাপক বৃদ্ধি পাওয়া। সার্জ, SURGE, মানে ঢেউ ওঠা। ঢেউ ওঠা বা ব্যাপক বৃদ্ধি পাওয়া বা ব্যাপক বৃদ্ধি পাওয়া। ঢেউ ওঠা বা ব্যাপক বৃদ্ধি পাওয়া ইয়ার অন ইয়ার, আগের বছরের তুলনায়। ইয়ার অন ইয়ার, আগের বছরের তুলনায়। আগের বছরের তুলনায়, আগের বছরের তুলনায়। কিন্তু মানে আগ্রহী, কিন্তু আগ্রহী। গ্রিনব্যাক অর্থ কি বলেন তো? গ্রিনব্যাক, গ্রিনব্যাক এখানে ডলার বা বিদেশি মুদ্রা, ডলার। আর এক্সপার্টিয়েট প্রবাসী, ডিক্লেয়ার রেট ঘোষিত হার। ডিক্লেয়ার্ড রেটস হলো ঘোষিত হার। এই শব্দ কটা আমাদের জানা থাকলে অনুবাদটা অনেক ইজি হয়ে যাবে। শব্দগুলো সার্চ, ঢেউ ওঠা বা ব্যাপক বৃদ্ধি পাওয়া। আর নাউন হলে তখন হবে ঢেউ। ইয়ার অন ইয়ার, আগের বছরের তুলনায়। কিন্তু আগ্রহী। গ্রিনব্যাক এটা হলো ডলার, মানে ডলার বা বিদেশি মুদ্রা, মানে মূলত ডলার বোঝায়, ডলার। আর ডিক্লেয়ার্ড রেট ঘোষিত হার। ডিক্লেয়ার্ড রেট হলো আমাদের ঘোষিত হার। ডিক্লেয়ার্ড রেট ঘোষিত হার। আবার বলছি সার্চ, ঢেউ ওঠা বা ব্যাপক বৃদ্ধি পাওয়া ইয়ার অন ইয়ার, আগের বছরের তুলনায়। কিন্তু আগ্রহী, গ্রিনব্যাক ডলার। ডিক্লেয়ার্ড রেটস হলো আমাদের ঘোষিত হার। ডিক্লেয়ার্ড রেট হলো ঘোষিত হার। আচ্ছা, এখন চলেন আমরা অনুবাদটা দেখি। প্রথম লাইন যেটা আছে সেটা আমরা যদি দেখি, রেমিটেন্স টু বাংলাদেশ সার্চ 7.69% year on year to $2.1 billion in January. আচ্ছা, মেকিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল, মেকিং দ্য হাইয়েস্ট মান্থলি ইনফ্লো ইন দ্য পাস্ট 7 months। আচ্ছা, শাকিল আদনান কি লিখেছেন? স্যার আমি আগের মানে অর্থগুলা বলে দেওয়ার আগে যা লিখছিলাম সেটা বলবো স্যার। হ্যাঁ, বলেন, হ্যাঁ। জি। গত 7 মাসের মধ্যে সর্বোচ্চ মাসিক প্রবাহ নিয়ে জানুয়ারিতে বাংলাদেশের রেমিটেন্স 7.69% বৃদ্ধি পেয়ে 2.1 বিলিয়নে দাঁড়ায়। 1 বিলিয়ন দ্বারা, হ্যাঁ, গুড, ভালো, অনেক ভালো হয়েছে। সার্ভার কি লিখছি? গত 7 মাসে রেমিটেন্সের বাজারে শীর্ষ। পাবেন 40% মার্কস। আরেকটু ইমপ্রুভ করতে হবে। মোস্তফা জামান লেখেন নাই? পারেন নাই? হ্যাঁ, প্রথম লাইন। এখন দেখেন প্রথম লাইনটা কিন্তু খেয়াল, যদি এটুকু থাকতো, রেমিটেন্স টু বাংলাদেশ 7.69% ইয়ার অন ইয়ার। এত, মানে এখানে দেখেন প্রতি বছরের তুলনায় যে বাংলাদেশের রেমিটেন্স 7.69% বেড়ে কততে দাঁড়িয়েছে? 2.10 বিলিয়নে দাঁড়িয়েছে জানুয়ারিতে। তো জানুয়ারিতে আহ, মানে প্রতি বছরের তুলনায় রেমিটেন্স 7.69% বেড়ে 2.10 বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। পরে বলছে মেকিং দ্য হাইয়েস্ট মান্থলি ইনফ্লো ইন দ্য পাস্ট 7 months। এখানে দেখেন এইটুকুর অংশ দেখেন, মেকিং
80, making the highest monthly inflow, making the highest monthly inflow 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 in the past 7 months, in the past 7 months। এইটুকুর মধ্যে আমরা আটকে গেছি। দেখেন এখানে খেয়াল করেন এইটুকুর অর্থ কি হবে। মেকিং দ্য হাইয়েস্ট ড্যাশ ড্যাশের পরে আছে মেকিং দ্য হাইয়েস্ট মান্থলি ইনফ্লো ইন দ্য পাস্ট 7 মান্থস। আমরা এটা জানি প্রেজেন্ট পার্টিসিপল, অর্থ অনেকটা অ্যাডজেক্টিভের মতো অর্থ হবে। মেকিং মানে করিয়া, মেকিং দ্য হাইয়েস্ট ইনফ্লো ইন দ্য পাস্ট 7 মান্থস, এটুকুর অর্থ কি? গত 7 মাসের মধ্যে, মানে মেকিং দ্য হাইয়েস্ট মান্থলি ইনফ্লো, গত মানে জানুয়ারির কথা যেহেতু বলছে, গত 7 মাসের মধ্যে মানে সবচেয়ে বেশি আহ মাসিক প্রবাহ তৈরি করেছে। তৈরি করে মানে গত 7 মাসের মধ্যে সবচেয়ে বেশি মাসিক প্রবাহ তৈরি করে জানুয়ারিতে এত হয়েছে। তাহলে এখানে তৈরি করে বা এনে, তাহলে গত 7 মাসের মধ্যে মানে দেখেন সবচেয়ে বেশি প্রবাহ এনে বা প্রবাহ করে জানুয়ারি মাসে এটা হলো সর্বোচ্চ করেছে, এভাবে লিখতে হবে। এইটুকু জায়গায় যদি বলা হয় তাহলে মেকিং দ্য হাইয়েস্ট মান্থলি ইনফ্লো ইন দ্য পাস্ট 7 মান্থস, তার আগে ছিল জানুয়ারি, তাহলে জানুয়ারি মাসে কি করছে? গত 7 মাসের মধ্যে সবচেয়ে বেশি প্রবাহ এনে এটাকে এত পর্যায়ে নিয়ে গেছে। এটা হলো এনে বা করিয়া বা তৈরি করে, এরকম একটা সেন্স আসবে। আচ্ছা গুড। শাকিল আদনান ভালো লিখছিলেন, বলেন শাকিল আদনান আপনি যা লিখেছিলেন সেটা আমরা লিখি। গত 7 মাসের মধ্যে সর্বোচ্চ মাসিক প্রবাহ নিয়ে। হ্যাঁ, তাহলে গত 7 মাসের মধ্যে সর্বোচ্চ, গত 7 মাসের মধ্যে সর্বোচ্চ, সর্বোচ্চ মাসিক প্রবাহ নিয়ে মাসিক প্রবাহ নিয়ে জানুয়ারিতে বাংলাদেশের রেমিটেন্স 7.69% বর্ধিত হয়ে জানুয়ারি জানুয়ারিতে, হ্যাঁ তারপর জানুয়ারিতে বাংলাদেশের রেমিটেন্স বাংলাদেশের রেমিটেন্স, বাংলাদেশের রেমিটেন্স 7.69% বর্ধিত হয়ে আচ্ছা রেমিটেন্স, রেমিটেন্স এখানে যেটা আছে রেমিটেন্স, ওই যে এখানে সার্চড আছে না, মানে জি এত স্যার এত সার্চড, হ্যাঁ ওটা ভর্তিতে বলেন 7 দশমিক 69%। 7.69 শতাংশ, হ্যাঁ বৃদ্ধি পেয়ে 2.1 বিলিয়নে দাঁড়ায়। ওই যে বছরের হিসাবে, তাই না? আচ্ছা বছরের জি, তুলনায়, হ্যাঁ প্রতি বছরের আগের তুলনায়, হ্যাঁ বছরের তুলনায়। হ্যাঁ আগের বছরের তুলনায় পেয়ে, আগের বছরের তুলনায়, আচ্ছা আগের বছরের তুলনায়, আচ্ছা আচ্ছা আগের এত বৃদ্ধি পেয়ে আগের বছরের তুলনায়, হ্যাঁ তারপর কি লিখছেন? স্যার আগের বছরের তুলনায় ওয়ার্ডটাকে ব্যবহার করলে এটা তো মনে হয় আগে, মানে 7.69 আগে ব্যবহার করলে হ্যাঁ বেশি হ্যাঁ ভালো হ্যাঁ, হতো। এটা এখান দিতে হবে। জি অর্থাৎ স্যার, এখানে রেমিটেন্স আগের আগের বছরের, বছরের হ্যাঁ তুলনায় এত এখানে বৃদ্ধি পেয়ে হ্যাঁ রেমিটেন্স আগের বছরের তুলনায় 7.69 শতাংশ বৃদ্ধি পেয়ে শতাংশ বৃদ্ধি পেয়ে 2.1 বিলিয়নে দাঁড়ায়। 2.10 বিলিয়নে 10 বিলিয়ন ইউএস ডলার দাঁড়িয়েছে। বিলিয়ন যুক্তরাষ্ট্রীয় ডলারে দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্রীয় ডলারে দাঁড়িয়েছে। তো দেখেন গত 7 মাসের মধ্যে সর্বোচ্চ মাসিক প্রবাহ নিয়ে, তাহলে মেকিং, এটা আমরা মেকিং এর অর্থ রাখলাম, দেখেন নিয়ে বা এখানে তৈরি করে, মাসিক প্রবাহ এনে বা মাসিক প্রবাহ নিয়ে বা মাসিক প্রবাহ তৈরি করে, তো সবচেয়ে ভালো হলো নিয়ে। জানুয়ারিতে বাংলাদেশের রেমিটেন্স আগের বছরের তুলনায়
7.6% বৃদ্ধি পেয়ে 2.1 বিলিয়ন যুক্তরাষ্ট্রীয় ডলারে দাঁড়িয়েছে বা যুক্তরাষ্ট্রীয় ডলার হয়েছে। তাহলে দেখেন লাইনটা কিন্তু বেশ কঠিন ছিল, তাই না? লাইনটা কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন ছিল। ওকে, তারপর লাইন বলছে অ্যাকর্ডিং টু ডেটা ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক 1.98 বিলিয়ন ইউএস ডলার অ্যারাইভড ইন ডিসেম্বর। আচ্ছা, এটা পারবো আমরা সহজেই। সার্ভার কি লিখছো? ইউএস ডলারে এখানে এখন আচ্ছা এত না অ্যারাইভ বলছে, উনি অ্যারাইভড এত বিলিয়ন ডলার এসেছে, অ্যারাইভড। আচ্ছা, এটা আমিনুল কি লিখেছি? না, শাকিল আদনান বলেন, কি লিখছেন শাকিল আদনান? কেন্দ্রীয় ব্যাংকের উপাত্ত অনুসারে ডিসেম্বরে এসেছিল 1.98 যুক্তরাষ্ট্রীয় ডলার। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংকের ডেটা উপাত্ত অনুসারে বা ডেটা অনুসারে, গুড। হ্যাঁ, ডিসেম্বরে এসেছিল এসেছে লেখেন, এসেছে ডিসেম্বরে এসেছে 1.98 1.98 যুক্তরাষ্ট্রীয় ডলার। হ্যাঁ যুক্তরাষ্ট্রীয় বা ইউএস ডলার, হ্যাঁ যুক্তরাষ্ট্রীয় ডলার। এই লাইনটা তুলনামূলকভাবে অনেক সহজ। মোস্তফা জামান হয়েছে না? কেন্দ্রীয় ব্যাংকের উপাত্ত অনুসারে ডিসেম্বরে এসেছে 1.98 যুক্তরাষ্ট্রীয় ডলার। কেন্দ্রীয় ব্যাংকের উপাত্ত অনুসারে ডিসেম্বরে এসেছে 1.98 যুক্তরাষ্ট্রীয় ডলার। ওকে, তারপরে লাইন যাই। এরপরে দেখেন বলা হয়েছে এডিশনালি 2.1 billion arrived in June last year, which is the highest for a single month. এটা সহজ। মুস্তাফা জামান কি লিখছেন? হ্যাঁ, সর্বোচ্চ, হ্যাঁ। এডিশনালি একটা কানেক্টর আছে। এডিশনাল অর্থ কি? হ্যাঁ, উপরে তো তাছাড়া বলেন, তাছাড়া, হ্যাঁ তাছাড়া। শাকিল আদনান কি লিখছেন তাছাড়া? স্যার, আমি লিখছি এছাড়াও একক মাস হিসেবে সর্বোচ্চ 2.19 যুক্তরাষ্ট্রীয় ডলার এসেছে গত বছরের জুনে। যাটা পরে লেখেন। এছাড়া গত বছরের জুনে, এখান থেকে শুরু করেন। জি স্যার। গত বছরের জুনে কত এসেছে? 2.19 দুই যুক্তরাষ্ট্রীয় ডলার। দশমিক এক নয় ধরেন ইউএস ডলার এসেছে, যা এক মাসের হিসাবে সর্বোচ্চ, তাই না? গত বছরে ছিল না? লিখছি জি জুনে ইউএস ডলার এসেছে যা এক মাসের হিসেবে, এক মাসের হিসেবে সর্বোচ্চ, যা এক মাসের হিসেবে সর্বোচ্চ। গত বছর জুনে এত ইউএস ডলার এসেছে যা এক মাসের হিসেবে সর্বোচ্চ, যা এক মাসের হিসেবে সর্বোচ্চ। আচ্ছা, এরপরে যেটা আছে পরের লাইন, bankers say many banks are facing dollar shortage and are therefore keen to collect the greenback from expatriates. এখানে এক্সপার্ট্রাইট, হ্যাঁ এটা কি লিখেছি? ইয়ে বলেন, সার্ভার বলেন। অনেকে অবৈধ উপায় কোথায় পেলেন? গ্রিনব্যাক না, এখানে প্রবাসীদের কাছ থেকে ডলার কেনার পরিকল্পনা করছে, প্রবাসীদের কাছ থেকে ডলার কেনার পরিকল্পনা করছে। আচ্ছা, মুস্তফা জামান কি লিখছিলেন? এক্সপাট্রিয়েট তো প্রবাসীদের কাছ থেকে, এক্সপাট্রিয়েট প্রবাসীদের কাছ থেকে। হ্যাঁ, এটা বলেন শাকিল আদনান কি লিখছেন?
ব্যাংকাররা বলেন অনেক ব্যাংক ডলার সংকটে ভুগছে। আমরা লিখে দিলে ব্যাংকাররা বলেন অনেক ব্যাংক ডলার সংকটে ভুগছে। অনেক ব্যাংক ডলার ডলার সংকটে ভুগছে। ডলার সংকটে ভুগছে। ডলার সংকটে ভুগছে। হ্যাঁ, ভুগছে। তারপর এবং সেজন্য তারা প্রবাসীদের কাছ থেকে এবং সেজন্য তারা প্রবাসীদের কাছ থেকে প্রবাসীদের কাছ থেকে কাছ থেকে ডলার সংগ্রহ করতে আগ্রহী। হ্যাঁ, ডলার সংগ্রহ করতে আগ্রহী। সংগ্রহ করতে আগ্রহী, ইয়েস। কাছ থেকে ডলার, ইয়েস। ব্যাংকাররা বলেন অনেক ব্যাংক ডলার সংকটে ভুগছে এবং সেজন্য তারা প্রবাসীদের কাছ থেকে ডলার সংগ্রহ করতে আগ্রহী। এই জন্য তারা প্রবাসীদের কাছ থেকে ডলার সংগ্রহ করতে আগ্রহী। ওকে, বেশ ভালো হয়েছে। তারপর লাইনে যাই। আহ এরপরে বলা হয়েছে additionally the overall amount of remittance has increased as some banks are collecting dollars at higher price than the declared rates। এখানে additionally উপরন্তু বা তাছাড়া the overall amount of remittances has increased। যে রেমিটেন্সের এখানে সামগ্রিক প্রবাহ বৃদ্ধি পেয়েছে। as some banks are collecting dollars at higher price than the declared rate। ঘোষিত হারের চেয়ে বেশি দরে কিছু ব্যাংক ডলার ক্রয় করছে। সার্ভার কি লেখছ? এডিশনালি একটা আছে। এডিশনালি অর্থ কি লিখবো? এটা কানেক্টর। এডিশনালি, এডিশনালি উপরন্তু বা তাছাড়া বা আরো। উপরন্তু, তাছাড়া বা আরো। এখানে এডিশনালি আমরা যদি বলি এটা হলো উপরন্তু, তাছাড়া বা আরো। হ্যাঁ, সানার পরে যাও। হুম। সংগ্রহ করছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে, ঘোষিত মূল্যের চেয়ে বেশি দামে। হ্যাঁ, এই লাইনটা তোমার বেশ ভালো হয়েছে। শাকিল আদনান কি লিখছি? তাছাড়াও যেহেতু কিছু ব্যাংক হ্যাঁ, উপরন্তু, হ্যাঁ কিছু। যেহেতু কিছু ব্যাংক স্যার অ্যাজ আছে তো স্যার হ্যাঁ এটা জি। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু যেহেতু কিছু ব্যাংক, হ্যাঁ ব্যাংক ঘোষণাকৃত হারের চেয়ে বেশি হারে ডলার ঘোষিত সংগ্রহ করছে। বলেন, হ্যাঁ ঘোষিত হারের চেয়ে ঘোষিত জি ঘোষিত হারের চেয়ে চেয়ে বেশি হারে ডলার সংগ্রহ করছে। বেশি হারের চেয়ে বেশি দরে ডলার সংগ্রহ করছে। হ্যাঁ, তাই কি হচ্ছে? তাই তাই রেমিটেন্সের সামগ্রিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তাই রেমিটেন্সের সামগ্রিক পরিমাণ, রেমিটেন্সের সামগ্রিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। উপরন্তু যেহেতু কিছু ব্যাংক ঘোষিত হারের চেয়ে বেশি দরে ডলার সংগ্রহ করছে, তাই রেমিটেন্সের সামগ্রিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাই রেমিটেন্সের সামগ্রিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, সুন্দর লিখেছেন। যেহেতু কিছু ব্যাংক ঘোষিত হারের চেয়ে, ডিক্লেয়ার রেটস, ঘোষিত হারের চেয়ে বেশি দরে ডলার সংগ্রহ করছে, তাই রেমিটেন্সের সামগ্রিক পরিমাণ, ওভারঅল ফ্লো অফ রেমিটেন্স হ্যাজ ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এরপরে যেটা আছে, at present, the amount announced price for buying remittance is TK 109.5, but bankers said remittances are being bought at rates of up to TK 122। হ্যাঁ, এটা বলেন শাকিল আদনান কি লিখছেন? বর্তমানে রেমিটেন্স কেনার ঘোষিত মূল্য একশো হ্যাঁ, নয় তাহলে দশমিক বর্তমানে আট রেমিটেন্স টাকা কেনার, এখানে ফর অ্যানাউন্সড প্রাইস ফর বাইং রেমিটেন্স, তাহলে রেমিটেন্স কেনার ঘোষিত হ্যাঁ মূল্য। কেনার, হ্যাঁ ঘোষিত মূল্য। ইয়েস, বর্তমানে রেমিটেন্স কেনার ঘোষিত মূল্য বর্তমানে
বর্তমানে রেমিটেন্স কেনার ঘোষিত মূল্য ঘোষিত মূল্য 109.5 টাকা। 109.50 টাকা। কিন্তু ব্যাংকাররা বলেন, কিন্তু ব্যাংকাররা বলেন না কি আছে ভালো করে দেখো। স্যার সেইড আছে, আচ্ছা হ্যাঁ বলেন, হ্যাঁ বলো। রেমিটেন্স 122 টাকারও উপরে কেনা হচ্ছে। ব্যাংকার সেড রেমিটেন্স আর বিং বট, হ্যাঁ। কিন্তু হ্যাঁ এখানে কিন্তু ব্যাংকাররা বলেন যে রেমিটেন্স রেমিটেন্স 122 টাকার, জি স্যার, 122 টাকারও উপরে, হ্যাঁ উপর ধরে। 122 টাকারও উপরে কেনা হচ্ছে। বলেন যে রেমিটেন্স 122 টাকারও উপরে কেনা হচ্ছে। এটা একটা ব্যাংকের কোশ্চেন, একটা ব্যাংকের পরীক্ষায় এসেছিল। এখন দেখেন, তার মানে একটা লাইন প্রথমে কঠিন ছিল তাই না, আরগুলা কিন্তু ইজি। এই ধরনের অনুবাদটা আমাকে করতে হবে যেটা 15 মিনিট ম্যাক্সিমাম। এটা ছোট তো, এটা মানে 15 মিনিটের মধ্যে করতে হবে এবং ভালো মানের অনুবাদ করতে হবে। প্রথম লাইনটা একটু কঠিন দিয়েছে, আরগুলা কিন্তু তুলনামূলকভাবে ইজি। আমরা ভালো পেরেছেন, আমরা এটা ভালো পেরেছি। আচ্ছা, আমাদের আজকের অনুবাদ পড়া ছিল কোনটা? আজকে না, হ্যাঁ আজকের অনুবাদ পড়া ছিল কোনটা? অনুবাদ অনুবাদ পড়া ছিল কোনটা? ট্রান্সলেশন 3 নাম্বার না? আচ্ছা বের করেন। আমরা যারা বিসিএস প্রাক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তারা লিখিত পরীক্ষায় ভালো করতে দিনরাত খাটাখাটি শুরু করেছি। আমরা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তারা আমরা যারা বিসিএস নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তারা লিখিত পরীক্ষায় ভালো করতে দিনরাত খাটাখাটি শুরু করেছি। হ্যাঁ মোস্তফা জামান কি লিখছি? হ্যাজ স্টার্টেড হ্যাভ হবে। দুইটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখেন। আপনি একটা পাস্ট সিম্পলে চলে গেছেন আর একটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট লিখছেন, দুইটাই প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে আমরা যারা, উই হু, তাই না? আমরা যারা, তাহলে এখানে দেখেন উই হু, উই হু হ্যাভ, তারপর কি পাস্ট, তারপর কি লিখছেন? পাস্ট বিসিএস, হ্যাঁ প্রিলিমিনারি টেস্ট, তারপর হ্যাভ। তাহলে উই হু হ্যাভ পাস্ট বিসিএস প্রিলিমিনারি টেস্ট, আমরা যারা বিসিএস প্রাক নির্বাচনী পরীক্ষায় পাশ করেছি, হ্যাভ, তারপর হ্যাভ স্টার্টেড, তারপরে হার্ড ওয়ার্ক, না স্টার্ট প্লাস জিরান, হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং হার্ড ডে অ্যান্ড নাইট, তারপর হ্যাঁ টু ডু ওয়েল ইন বিসিএস, বিসিএস না, বিসিএস রিটেন এক্সাম বা এক্সামিনেশন। শাকিল আদনানকে মাঝে মাঝে দেখা যায় না কেন ক্লাসে? স্যার আমার টিউশনি থাকে তো স্যার, মানে মাঝে মাঝে। সকালে? জি স্যার। ও আচ্ছা। আর আমিনুল, আপনি ক্লাসে কথা বলেন কম কেন? না স্যার, বলি তো। আচ্ছা, এখন পরে অনুবাদটা কি করছিলেন আপনি? হ্যাঁ স্যার, করছি, অর্ধেক করছি স্যার, পুরোটা পারি নাই। আচ্ছা পারেন নাই, আচ্ছা দেখি দ্বিতীয় লাইনটা আপনি বলেন। আহ, এখানে আহ, অপরদিকে যে সকল ছাত্রছাত্রী প্রাক নির্বাচনী পরীক্ষার পূর্বে অলস সময় কাটিয়েছে তারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে এবং হতাশায় ভুগছে। বলেন, আমিনুল বলেন। হ্যাঁ আমিনুল দ্রুত আনমিউট করে বলেন, আনমিউট করে বলেন।
না, এই মাত্র কথা বললো, এখন আর কথা বলতে পারছে না, বা আনমিউট আনমিউট করেন, আনমিউট করে বলেন। আচ্ছা, না হ্যাঁ, মোস্তফা জামান। অন দ্য আদার হ্যান্ড, আপনি লিখেছেন অন দ্য আদার হ্যান্ড হু হ্যাভ পাস্ট। অন দ্য আদার হ্যান্ড, হু রিলেটিভ প্রনাউন, আমরা বারবার বলেছি যে রিলেটিভ প্রনাউন দিয়ে বাক্য শুরু করা যাবে না। অন দ্য আদার হ্যান্ডের পরে হু লেখা যাবে না। কেন? আমাদের লিখতে হবে রিলেটিভ প্রনাউনটা পূর্বে একটা নাউন বা প্রনাউন থাকতে হবে। তাহলে অপর দিকে কানেক্টর ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড, তাহলে যারা মানে দোজ হু বা দ্য স্টুডেন্টস হু আনতে হবে। তাহলে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, তারপর হ্যাঁ দোজ হু হ্যাড বা শুধু হ্যাভ পাস্ট, হ্যাঁ পাস্ট, হ্যাঁ হু হ্যাভ পাস্ট লেজি টাইম, আইডল টাইম, লেজি টাইম অলস সময় কাটিয়েছে, তারপর পরীক্ষায়। আবার দে দেওয়া যাবে না, রিলেটিভ প্রনাউনের অপর অংশে অন্য কোনো প্রনাউন বসে না, দে দেওয়া যাবে না। তাহলে হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম, হ্যাভ failed in the exam and are suffering from frustration, and are suffering from frustration. Who have and exam and are suffering from frustration, and are suffering from frustration. On the other hand, those who have passed lazy time before exam আছে না, পরীক্ষার পূর্বে তাই না, lazy time before exam have failed in the exam and are suffering from frustration. Have failed in the exam and are suffering from frustration. আচ্ছা, তারপরে যে লাইনটা আছে এরপরে বলা হয়েছে এটা কারো অজানা নয় যে বিসিএস লিখিত পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা কারো অজানা নয় যে, শাকিল কি লিখেছি? Sir, it is not unknown to all that হ্যাঁ, it is not unknown to anyone that exam, BCS written exam is totally different from preliminary test. হ্যাঁ বিসিএস লিখিত পরীক্ষা প্রিলিমিনারি সম্পূর্ণ, হ্যাঁ টোটাল ডিফারেন্ট, গুড। তাহলে it is not unknown to anyone that, it is not unknown to anyone that, it is not unknown, it is not unknown to anyone that, unknown to anyone that, it is not unknown to anyone that BCS preliminary written test is quite different, is quite different from unknown to anyone that BCS written test is quite different from preliminary test, no? BCS preliminary test quite different from BCS preliminary test. It's quite different from BCS preliminary test. হ্যাঁ, অনেক ভালো হয়েছে। আমিনুল পরের লাইন লিখছেন। যে সকল ছাত্রছাত্রী 200 নম্বরের ইংরেজি পরীক্ষায় ভালো করে তারা ভাইভা পরীক্ষার জন্য নির্বাচিত হয়। যে সকল ছাত্র 200 নম্বর ইংরেজি পরীক্ষায় ভালো করে, মোস্তফা জামান কি লিখেছি? আচ্ছা, দ্য স্টুডেন্টস হু ডু ওয়েল ইন 200 মার্কস ইংলিশ এক্সাম। এখানে এই যে 200 মার্কস ইংলিশ এক্সাম, আপনি লিখেছেন 200 মার্কস ইংলিশ এক্সাম, না, এখানে ডু ওয়েল ইন ইংলিশ ইন 200 মার্কস, মানে ইন 200 মার্কস ইংলিশ এক্সাম, এই বড় এইভাবে হবে না, ইন ইংলিশ, ইংরেজি ভালো করে ইন 200 মার্কস। তাহলে এখানে দোজ হু ডু ওয়েল ইন ইংলিশ, আমরা যদি বলি দোজ হু ডু ওয়েল, হু ডু ওয়েল ইন ইংলিশ, ওয়েল ইন ইংলিশ
ইন 200 মার্কস এইভাবে হবে, হ্যাঁ। ইন 200 মার্কস আর হ্যাঁ সিলেক্টেড ফর ইন 200 মার্কস ইংলিশ এক্সাম বলা যায় না? না, ইন 200 মার্কস ইংলিশ এক্সাম না, ইন 200 মার্কস ইংলিশ এক্সাম, ইন 200 মার্কস ইংলিশ এক্সাম, 4টা ওয়ার্ড তুমি নিয়ে আসতেছো। হ্যাঁ, কোনটা কাকে মডিফাই করছে? ইংলিশ এক্সাম ঠিক আছে, মানে ইংলিশ এক্সাম অফ 200 মার্কস না, পজিশন না। ইন ইন লিখতে হবে আমাদের ইন ইংলিশ, তারপর ইন 200 মার্কস, মানে 200 নাম্বারের ইংরেজি পরীক্ষা। ইন ইংলিশ ডুয়াল ইন ইংলিশ ইন 200 মার্কস। আর সিলেক্টেড না, স্যার আর স্যার সিলেক্টেড প্যাসিভ হাসি। হ্যাঁ বলেন। স্যার এটাতে স্যার দ্য স্টুডেন্ট হু ডুয়েল ইন দ্য ইংলিশ 20 মার্কস স্যার 200 মার্কস আর সিলেক্টেড ফর ভাইবা, এটাতে দিছিলাম স্যার। আবার একটা অসুবিধা হচ্ছে আনমিউট করতে, মানে ওই ক্লিক করতেছি বাট বারবার ওই যে ইয়ের মতো আসতেছে, আপনি মানে আপনি মিউটই থাকেন, আপনি আনমিউট থাকেন, হ্যাঁ আপনি সবসময় আনমিউট থাকেন, তাহলে হবে। আপনাকে জিজ্ঞেস করবো, আপনি আনমিউট থাকেন। স্টুডেন্ট কম তো অসুবিধা নাই। দোজ হু ডু ওয়েল ইন ইংলিশ ইন 200 মার্কস আর সিলেক্টেড। সার্ভার দেখো আর সিলেক্টেড কেন হলো, বাক্যটা প্যাসিভ, প্রেজেন্ট স্যার এর আগে সিম্পল তো প্রেজেন্ট দোষ প্যাসিভ। একবার, স্যার এর হ্যাঁ আগে তো দোষ একবার ব্যবহার করা হয়েছে আগের ইয়েতে। হ্যাঁ, এখানে আপনি দ্য স্টুডেন্টস হুও দিতে পারবেন, এখানে একটা নাউন হ্যাঁ দিতে হবে, এটাই বলতেছি, নাউন এটাই প্রোনাউন বলতেছি দিতে স্যার। হবে। আপনি দ্য স্টুডেন্টসও দিতে পারবেন, দোজ হু, একটা নাউন বা প্রোনাউন দিতে হবে। আচ্ছা, তারপরের লাইনটা আমিনুলের কাছে যাই। আমিনুল বলেন যে তারপরের লাইনটা কি লিখেছেন। এখানে ছিল যেটা বিসিএস লিখিত পরীক্ষায় বিশেষ করে ইংরেজিতে ভালো করতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। ভালো করতে চাইলে, এখানে দেখেন এই বাক্যে কিন্তু সাবজেক্ট নাই, আছে? না স্যার। বিসিএস লিখিত পরীক্ষায় বিশেষ করে ইংরেজিতে ভালো করতে চাইলে কঠোর পরিশ্রম করতে, বাক্যে সাবজেক্ট নাই। এখানে সাবজেক্টটা বাক্যে নাই, তাহলে সাবজেক্টটা কি ধরছেন? স্যার আমি ইফ ধরছি, এটা লিখছি, এর মনে হয় নাই স্যার। হ্যাঁ বলেন, ইফ বলেন, হ্যাঁ। ইফ এনিওয়ান ডু ওয়েল ইন এক্সাম হ্যাঁ ইফ হি মাস্ট এনিওয়ান, হ্যাভ হ্যাঁ ঠিক ওয়ার্ক হার্ড। আছে। ইফ এনিওয়ান বা ওয়ান বা ইফ এ স্টুডেন্ট আসবে না, ভালো করতে চাইলে, মানে চাইলে মানে যদি চায়, ওয়ান্টস। উড ইফ হ্যাভ, এনিওয়ান ও না, ওয়ান্টস মানে চাইলে, ও মানে স্যার যদি সরি স্যার। চায়। তাহলে ইফ দেখেন এনিওয়ান বা ওয়ান, ইফ ওয়ান ওয়ান্টস টু ডু, তারপর কি ইফ এনি ওয়ান্টস টু ডু। হ্যাঁ আমিনুল বলেন, ইফ এনিওয়ান ওয়ান্টস টু ডু ওয়েল। দেখেন ইফ এনিওয়ান ওয়ান্টস টু ডু ওয়েল, তারপর কি লিখছেন বলেন আমিনুল। না, ডিভাইসে এত সমস্যা থাকলে তো সমস্যা ডিফিকাল্ট। ইফ ওয়ান ওয়ান্টস টু ডু ওয়েল ইন, হ্যাঁ মুস্তাফা কি লিখছেন, ইফ ওয়ান ওয়ান্টস টু ডু ওয়েল, হ্যাঁ ইন রিটেন এক্সাম, রিটেন এক্সাম স্পেশালি ইন ইংলিশ, স্পেশালি বিশেষভাবে ই দেওয়া হবে, স্পেশালি ইন ইংলিশ, ইন ইংলিশ, তারপর না ওয়ান দিলে ওই পাশে ওয়ানই থাকতে হবে। ওয়ান উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ওয়ান উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তাহলে 3টা জিনিস দেখেন, আমি এক পাশে যখন ওয়ানকে সাবজেক্ট দিব, অপরাংশে ওয়ানই আনতে হবে 2টা ক্লজ যখন আসবে। আর সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে একটা সাবজেক্ট ধরতে হবে, এই বাক্যে সাবজেক্ট নাই। এই জন্য আমরা ওয়ানকে সাবজেক্ট নিলাম, অথবা অর্থ অনুযায়ী যে কোনো সাবজেক্ট নেওয়া যাবে। এ স্টুডেন্টকেও আপনি সাবজেক্ট নিতে পারেন, এ স্টুডেন্টকেও সাবজেক্ট নেওয়া যাবে। করতে চাইলে মানে যদি করতে চায়, করতে চাইলে মানে যদি করতে চায়, ইফ ওয়ান ওয়ান্টস, করতে চাইলে মানে যদি করতে চায়। তাহলে ইফ ওয়ান ওয়ান্টস টু ডু ওয়েল ইন রিটেন এক্সাম স্পেশালি ইন ইংলিশ, ওয়ান উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ওয়ান উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তারপরে আসেন, এরপরে যেটা বলা হয়েছে, যে সকল ছাত্রছাত্রী নিয়মিত ইংরেজি লেখার অভ্যাস আছে তারা সময়মত পরীক্ষা শেষ করতে পারে। যে সকল ছাত্রছাত্রী নিয়মিত লেখার অভ্যাস আছে, শাকিল কি লিখেছি? Sir, the students who have a habit of writing English regularly can finish the exam timely. গুড। যে সকল ছাত্র, চমৎকার হয়েছে, ফুল হয়েছে। দ্য স্টুডেন্টস হু হ্যাভ দ্য হ্যাবিট অফ রাইটিং ইংলিশ রেগুলারলি, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস হু হ্যাভ
who have the habit of writing English. The student who have the habit of writing English regularly can finish the exam timely. Can finish the exam timely. Can finish the exam timely. Regularly can finish. The student who have the habit of writing English regularly can finish the exam timely. ওকে, এখানে কিন্তু দা স্টুডেন্ট তারা শেষ করতে পারে, এখানে দে ক্যান দেওয়া যাবে না, অনেকে আমরা দে দিয়েছি। দে ক্যান ফিনিশ এক্সাম টাইমলি, দে কেন দেওয়া যাবে না? কারণ রিলেটিভ প্রনাউনের অপর অংশে অন্য কোনো প্রনাউন বসে না। হ্যাঁ, গুড, শাকিল আদনান চমৎকার লিখেছেন। ওকে, আচ্ছা তারপর বলেন, শাকিল আদনানের কাছে যাই। আচ্ছা, এরপর আসেন, আর যাদের নিয়মিত লেখার অভ্যাস নেই তারা সময়মত পরীক্ষা শেষ করতে পারে না, কারণ তাদের হাত দ্রুত চলে না। আর যাদের নিয়মিত লেখার অভ্যাস নেই, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা শব্দ আছে বাংলা আর, আর তার মানে এটা একটা কানেক্টর। আর হলো এখানে একটা কানেক্টর, এইটা ইংরেজি কি হবে? আর ইংরেজি কি হবে? আমি এন্ড ব্যবহার করছি। না না না, এটা কানেক্টর, তো এটা এগেইন, এগেইন এখানে ইউজ করবেন। আর হলো এগেইন, এখানে আর ইংরেজি হবে এগেইন, তাহলে আর ইংরেজি হবে এগেইন। এখন আসেন, আর যাদের ইংরেজি লেখার অভ্যাস নেই, তাহলে আমরা যদি দেখি, দেখেন আর যাদের ইংরেজি লেখার অভ্যাস নেই, আসেন যাদের এগেইন, এগেইন যাদের ইংরেজি লেখার অভ্যাস নেই কি লিখবো? আবারও আপনি হু দিয়া শুরু করেছেন, হু দিয়া শুরু করা যাবে না মুস্তাফা জামান। এগেইন দোজ হু, এগেইন দোজ হু, তারপর হু, দোজ হু হ্যাভ নট দ্য হ্যাবিট অফ, হ্যাভ নট দ্য হ্যাবিট অফ, দ্য হ্যাবিট অফ রাইটিং ইংলিশ রেগুলারলি, ইংলিশ রেগুলারলি, তারপর না ক্যান নট দে, আর না ক্যান নট ফিনিশ দ্য এক্সাম টাইমলি, ফিনিশ দ্য এক্সাম টাইমলি, টাইমলি বিকজ তাদের হাত দ্রুত চলে না, বিকজ they cannot write quickly. Good. Because they cannot write, because they cannot write, because they cannot write quickly but fast. Yes. Finish exam timely because they cannot write quickly but fast. They cannot write. এটা আমি হ্যাঁ ভিন্নভাবে হ্যাঁ, লিখছি। বলেন। আমি লিখছিলাম এটা বিকজ দেয়ার হ্যান্ডস ডু নট রান ফাস্ট। আচ্ছা, বিকজ দেয়ার হ্যান্ডস ডু নট রান, ওটা ওয়ার্ড টু ওয়ার্ড হয়ে যায়, ওইটা আমরা এখানে নিচে দিয়েছি, কিন্তু আসলেও বিকজ মানে তাদের হাত দ্রুত চলে না। বিকজ এখানে খেয়াল করেন যে তাদের হাত দ্রুত চলে না, এখানে মানে মুভ হ্যান্ড মুভ ফাস্ট ওই সেন্সে না, মানে তারা দ্রুত লিখতে পারে না। দে ক্যান নট রাইট ফাস্ট, এখানে সেন্স ডেভেলপ করতে হবে। এখানে দেয়ার হ্যান্ডস ডু নট মুভ ফাস্ট, এটা মারামারি অর্থে বোঝাবে। হ্যাঁ, মুভ এটা না, দে ক্যান নট রাইট ফাস্ট বা দে ক্যান নট রাইট কুইকলি, দে ক্যান নট রাইট ফাস্ট বা দে ক্যান নট রাইট কুইকলি। আচ্ছা, ইংরেজি শেখার জন্য আপনার শাকিল আদনান বলেন তো কি করা দরকার, প্রথমে কি জিনিসটা থাকা দরকার একজন মানুষ স্টুডেন্টের যে শিখতে চায়, আসলে তার কি লাগবে ইংরেজি শেখার জন্য, কি করতে হবে? ইংরেজি শেখার জন্য হচ্ছে আমার মনে হয় একাগ্রতা, মানে নিজের প্রবল ইচ্ছা থাকা ওকে, লাগবে। লাগবে হলো প্রবল ইচ্ছা। প্রথম কাজ হলো নিজের প্রবল ইচ্ছা থাকতে। এই প্রবল ইচ্ছা বলতে আপনি কি বোঝেন? স্যার মানে এটা তো প্রবল ইচ্ছা বলতে সামগ্রিক বিষয়কে বোঝাচ্ছে, মানে সবসময় লেখাপড়া করা, মানে ইংলিশটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা থাকা লাগবে, আমি নিজে যেটা বুঝি। কারণ আমি ছোট থাকতে দেখছি যে আমার সবচেয়ে মানে ইংলিশ পড়তে ভালো লাগতো বা এরকম আর কি স্যার। প্রবল ইচ্ছা, প্রবল ইচ্ছা বলতে এই যে যারা কোর্সে ভর্তি হয় তাদের প্রবল ইচ্ছা বলতে আপনি কি বোঝেন? এই যে ছাত্র যারা বিভিন্ন স্যার ইংরেজি কোর্সে ভর্তি হয়, এদের কি সবারই প্রবল ইচ্ছা আসলে থাকে? স্যার অনেকে তো আবেগপ্রবণ হয়ে মানে ভর্তি হয়, আবেগপ্রবণ তারপরে হয়ে দেখা ভর্তি? যায় যে কন্টিনিউ হার্ড ওয়ার্কিংটা থাকে না, মানে
আচ্ছা, আবেগপ্রবণ হয়ে ভর্তি হয় মানে কি? আবেগপ্রবণ হয়ে ভর্তি হওয়া মানে কি? স্যার ওই আমাদের কিছু কিছু সময় মাঝে মাঝে এরকম মনে হয় না যে এটা করা দরকার, আর মানে করে হুম, ফেললাম, এটা কিন্তু করলাম করে দেখা যাচ্ছে ফেললাম, যে হ্যাঁ। ওটার জন্য যতটুকু আর কি মানে পরিশ্রম করা দরকার আমরা তো ওটা করি না। ওইটা এটা করি হচ্ছে না, ইয়েস, সমস্যা। এটা হলো সমস্যা। প্রবল ইচ্ছা, গুড, চমৎকার বলেছেন। তার মানে দেখেন যে আমি দেখছি অনেক স্টুডেন্ট যে বিসিএস পরীক্ষা দেয় কেন, যখন জিজ্ঞেস করি কাউকে কাউকে, সে বিসিএস পরীক্ষা দিচ্ছে কারণ তার বান্ধবী বিসিএস পরীক্ষা দিচ্ছে, জীবনে একবার বিসিএস পরীক্ষা না দিলে কেমন দেখা যায়, এই জন্য সে বিসিএস পরীক্ষা দিচ্ছে। এবং এই জন্য সে কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে। 20-25 হাজার টাকা দিয়ে একটা কোচিং সেন্টারে ভর্তির উদ্দেশ্য কি? যে স্যার জীবনে একবার বিসিএস পরীক্ষা না দিলে কেমন দেখা যায়, বলতে তো পারবো যে একবার বিসিএস পরীক্ষা দিচ্ছি। এদেরকে কি আমরা বলতে পারি যে এদের ইচ্ছা আসা শুরু? প্রথম হলো যে এই সংখ্যাটা কিন্তু কম না, আমার কাছে যেটা মনে হয় মিনিমাম 30%। বিসিএস পরীক্ষা যারা দেয় এদের মিনিমাম 30%, 3 লাখ দিলে 1 লাখ আছে যেগুলা এই আছে, একবার পরীক্ষা দিয়ে দেখি, যে পরীক্ষা না দিলে কেমন দেখা যায়, একবার বিসিএস পরীক্ষা দিয়ে দেখি, তাহলে ওইগুলা বাদ। আবার দেখবেন যে কোর্সে ভর্তি হয়, যে বিসিএস পরীক্ষা কোচিং টোচিং এ ভর্তি, দেখে যে না আমার স্পেসিফিক সাবজেক্ট গুলোতে দুর্বলতা রয়েছে, তখন ইংলিশ কোর্সে ভর্তি হয়, ম্যাথ কোর্সে ভর্তি হয়, বাংলা কোর্সে। এই ভর্তি হওয়ার সংখ্যাটা বিশাল। এখানেও যদি আপনি 100 জন ধরেন, এই 100 জনের মধ্যে আবার 30% পাবেন যে এরা আসলে 3-4টা ক্লাস করার পরে আর ক্লাস করে না। এরা 3-4টা ক্লাস করার পরে আর ক্লাস করে না, মানে এদের আগ্রহ নেই। প্রথম কথা হলো যে বিভিন্ন কারণেই হোক, যে কারণেই হোক, হয়তো হুজুগে ভর্তি হয়েছে, মানে দেখে যে দেখি কেমন, হয়তো তারপরে ক্লাসগুলো মনে হচ্ছে যে একটু আবার পড়াশোনা করতে হয়, যে ভর্তি হইলাম আবার হোম টাস্ক দেয়, আবার বাসায় পড়তে হয়, এ কি, মানে একটা কোর্স করলেই তো হয়ে যাওয়ার কথা, পড়তে হবে, এটা আবার কি? কারণ এই জন্য দেখা যায় আপনার 30% নাই। আবার দেখবেন যে তাহলে এখানে 70%, এখানে আরো 30% আছে যাদেরকে আপনি পাবেন। আমি যেটা বলি, ধরেন একটু বৃষ্টি আসলে পারে, বৃষ্টি থাক, আজকে যাব না, শীতের দিন আজকে একটু শীত বেশি, ল্যাপ গায়ে ঘুমাই, তাই না? তারপরে ধরেন আজকে অমুক জায়গায় একটু এক ফ্রেন্ড যাইতে বলছে, একটু যাই। এইভাবে করতে করতে দেখা যায় যে ক্লাসগুলো মিস হয়। এরপর আরো 30% যারা আছে, যে 3-4টা ক্লাস মিস করার পরে আর ধরতে পারে না প্রোগ্রাম, তখন বাদ। তো আমাকে যেটা মনে হয় যে কোর্স যারা করে এদের 30%-এর দেখা যায় যে প্রবল আগ্রহের যে বিষয়টা 30% স্টুডেন্টের আছে। একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট ভর্তি হলে হয়তো 10 জনের এই প্রবল আগ্রহটা আছে, এবং এই 10 জনের 10 জনই সফল হয়। এই প্রবল আগ্রহ মানে কি, সে ধরেন হোম টাস্ক কি সে জানে, সে সেটা করে, ওইভাবে পড়ে আসে। অনেক স্টুডেন্ট আছে যে ভর্তি হয়ে আগামী ক্লাসে কি পড়া এটা সে জানে না, এবং সেটা করেও না, ম্যাটেরিয়ালস নিয়ে আসে না, শিট, যে কি আমি যে যাচ্ছি ক্লাসে আমার কি পড়া, আমার আসলে কি কাজ, আমার কি নিয়ে যেতে হবে, আমাকে কখন যেতে হবে, এই বিষয়গুলো যাদের মধ্যে নেই, তাদের মধ্যে আমরা ধরে নেই যে দে হ্যাভ নট ডেডিকেশন অর ইগারনেস, তারা কখনোই সফল হবে না। আপনি কোর্স করতে পারেন, 10টা কোর্স করতে পারেন, কেউই আপনাকে ইংরেজি শেখাতে পারবে না, প্রথম কথা যেটা। তাহলে এখানে প্রবল ইচ্ছা শক্তিটা আমার জন্য গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই যে ব্যাচটা রান করছি, এখানে আমি 3-4 জন স্টুডেন্ট পাই যাদের মধ্যে প্রবল আগ্রহ আছে। এই ব্যাচে 3-4 জন স্টুডেন্ট আছে যাদের মধ্যে প্রবল আগ্রহ আছে, এবং 3-4 জনই সফল হবে এবং ফার্স্ট ক্লাস জব পাবেই, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই 3-4 জন যারা সিরিয়াস আছে তাদের সবাই ফার্স্ট ক্লাস জব পাবে। যারা সিরিয়াস না, তাদের নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, সিরিয়াস হওয়ার সুযোগ আছে, আপনি যে কোনো সময় সিরিয়াস হতে পারেন, ডিভোটেড হতে পারেন। যদি আপনি ডিভোটেড হন তারপরে থেকে দেখা যাবে যে বেশি সময় লাগবে না। এই জন্য এই প্রবল ইচ্ছা শক্তিটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি শিখতে চাই, আমাকে এটা শিখতে হবে, এটার জন্য যা যা করা দরকার, যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু সময় দিতে হবে। এক, তাহলে প্রবল ইচ্ছাটা লাগবে। আরেকটা বিষয় কিন্তু আপনার লাগবে, আরেকটা বিষয় বলেন তো, ইংরেজি শেখার জন্য আরেকটা কি লাগবে? স্যার আমার মনে হয় যে ভোকাবুলারি সম্পর্কে ব্যাপক পড়া লাগবে, মানে ওয়ার্ড মিনিং ছাড়া শেখা যাবে না। এখন নিজে নিজে কি ইংরেজি শেখা যাবে? সবার পক্ষে কি সম্ভব নাকি? না, না, সেটা তো অবশ্যই না। ভালো। তাহলে একটা পরিবেশ লাগবে, তাই না? হ্যাঁ, একটা হ্যাঁ, জি এনভায়রনমেন্ট, বা একটা, যদি আপনি বলতে চান যে একটা গাইডেন্স, মানে প্রপার গাইডেন্স। আমরা যে বলতে চাই যে এখানে এটা প্রপার গাইডেন্স, এটা হলো আপনার সবারই লাগে না। যারা পড়াশোনা করেন এদের মধ্যে ইংরেজির প্রপার গাইডেন্স একজন মেন্টরের অধীনে আপনি পাবেন, যে ধরেন 5% স্টুডেন্ট পাবেন, এদের মধ্যে এটা লাগে না। ধরেন বিসিএস আমরা 100, যদি ধরেন 1 লাখ সিরিয়াস, 50,000 সিরিয়াস স্টুডেন্ট ধরি,
এদের 5%, 2,500, এদের গাইডেন্স লাগে না, এরা আসলে নিজেরাই নিজের গাইডেন্স তৈরি করতে পারে, অনেক ট্যালেন্টেড এরা। কিন্তু বাকিদের ধরেন, আর ধরেন 95%-এর একটা প্রপার গাইডেন্স হলে তারা দ্রুত সুন্দরভাবে আগাতে পারে। সেই গাইডেন্সটা হলো একটা মেন্টর হতে পারে। যে আপনি একটা কোর্সে ভর্তি হলেন, কিন্তু দেখা গেল যে আপনার যে পরিমাণ ক্লাস প্রয়োজন সেই পরিমাণ ক্লাস পাচ্ছেন না। যে পরিমাণ ধরেন আপনি এফোর্ট দেওয়া দরকার, মানে বিশাল বড় ক্লাস, হয়তো একটা ক্লাসে 1,000 স্টুডেন্ট, আপনি কোনো কথা বলতে পারছেন না, কোনো কোয়েরি গুলা মিট আপ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার কাজ হবে না। মানে এই জন্য যেটা হলো, এটা ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। শুধু চারটা দেখলে একটা বুঝি, ওইটা মাল্টিপল চয়েসে কাজ হলেও রিটেনে কোনো কাজে আসবে না। এই জন্য আপনাকে ইন্টারেক্ট করতে হবে, একটা রিজনেবলি স্মল সাইজ ব্যাচে আপনাকে পড়তে হবে, যেখানে আপনি আউটপুটটা দিতে পারবেন। শুধু যে আমাকে এগুলা এগুলা পড়তে হবে, এইভাবে পড়তে হবে, এখান থেকে এটুকু পড়তে হবে, ওই গাইডেন্সটা এই 90% স্টুডেন্টের জন্য খুব বেশি কাজে আসবে না। 5% ওটাই এনাফ, যে তুমি এটা পড়ো, এইভাবে পড়বা, এটা পড়বা, ওইভাবে ওদের জন্য এনাফ। কিন্তু 90% স্টুডেন্ট আছে যাদের একটা ধরে নিয়ে আগাতে হয়, এইভাবে এইভাবে আপনি আগান। সেই এনভায়রনমেন্টটা, গাইডেন্সটা আপনাদের জন্য দরকার। তাহলে প্রবল আগ্রহ থাকতে হবে, প্রপার গাইডেন্স থাকতে হবে, এবং আপনার আরেকটা বিষয় হলো যে ফিনান্সিয়াল সাপোর্ট থাকতে হবে। ফিনান্সিয়াল সাপোর্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফিনান্সিয়াল সাপোর্ট। কারণ অনেকেই দেখা যায় ভর্তি হলো একটা কোর্সে কিছু টাকা দিয়ে, কিন্তু তার টাকা সংস্থান না করেই ভর্তি হলো, পরে যখন আবার পেমেন্ট করার সময় হলো তখন তার কাছে টাকা নাই, বা সে অর্থের সংস্থান করতে পারছে না, বাধ্য হয়ে তাকে ডিসকন্টিনিউ করতে হচ্ছে। এরকম দেখা যায়। তার মানে আপনার প্রবল আগ্রহ লাগবে, প্রপার গাইডেন্স লাগবে, ফিনান্সিয়াল সাপোর্ট। একটা কোর্স করার জন্য বা বিসিএস বা ব্যাংকের চাকরির জন্য যদি আপনার 1 বছর সময় লাগে, চিন্তা করেন, ধরেন আপনি 1 ইয়ার টাইম লাগবে, তো ওই 1 ইয়ার টাইমের মধ্যে ধরেন ঢাকায় থেকে যারা পড়াশোনা করতে চান, তাদের 1 বছরে কমপক্ষে 1 লাখ টাকা লাগবে, তাই না? মিনিমাম মিনিমাম 1 লাখ টাকা লাগবে। এখন এই টাকাটা হয় আপনার ফিনান্স আপনার ফ্যামিলি থেকে করতে হবে, অথবা আপনার টিউশনি করে চাকরি করে করতে হবে। তাহলে এই সাপোর্টটা যদি আপনার না থাকে, আপনি পারবেন না। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে, স্যার এটা তো এখন বাড়ি থেকেও করা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আপনি বাড়ি থেকেও করতে পারছেন, আপনার গ্রামে থেকে অথবা উপজেলা শহরে থেকে। সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা কিন্তু দরকার নাই, কারণ আপনার হাউস রেন্ট দিতে হচ্ছে না, ফ্যামিলিতে থাকছেন। তখন তাদের জন্য শুধুমাত্র কিছু কোর্সের জন্য, ধরেন আপনি 20,000 টাকা যদি স্পেন্ড করেন, ধরেন বিভিন্ন কোর্সে, ইংলিশ, ম্যাথমেটিক্স, যা যা, সেখানে 20,000 টাকা আপনার খরচ করলেই যথেষ্ট। আর আপনি ঢাকায় থাকলেন, ক্যাপিটাল সিটিতে, কিন্তু শুধু খেয়ে পরে থাকেন, এই অতিরিক্ত 20,000 টাকা খরচ করতে পারছেন না। তাহলে যেটা হবে যে গ্রামে থেকে এই 20,000 টাকা খরচ করতে পারছে, তার থেকে আপনার পারফরমেন্স অনেক পোর হবে। কারণ আপনি শুধু খাচ্ছেন ঘুমাচ্ছেন, এইটুকু সাপোর্ট হচ্ছে, কিন্তু একটা কোর্স করার সাপোর্ট বা মেন্টরদের কাছে যাওয়ার বা একটা কোচিং করার, বই কেনার, এই সাপোর্টটা আপনার হচ্ছে না। তখন আপনি ওই গ্রামের ছেলে গ্রামে অনলাইন কোর্স করে তার যে ইফিসিয়েন্সি হবে, ঢাকায় থেকে আপনার ইফিসিয়েন্সি তার থেকে অনেক অনেক কম হবে। কাজে আপনি ওদের সাথে প্রতিযোগিতায় পারবেন না, অনলাইন হওয়াতে এই সুবিধাটা হয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। তাহলে এই সাপোর্ট, প্রবল ইচ্ছা, প্রপার গাইডেন্স, ফিনান্সিয়াল সাপোর্ট, তিনটা জিনিসের সমন্বয় যখন আপনার মধ্যে থাকবে, আপনি অবশ্যই শিখবেন। ওকে, অনেক কথা বললাম এই কারণে যে আসলেও আমি একবার একটা টিচার ছিল, উনি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন বাংলা, আমার কাছে স্পোকেন ইংলিশ শিখতে আসতেন। উনি লেডি টিচার। তো ওনাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম ইংলিশে, যে আপনি যদি আবার ভবিষ্যতে শিশু হতে হন, তাহলে কি করবেন? ধরেন আবার যদি শিশু হওয়ার আপনার সময় থাকে, সুযোগ হয়, আপনি কি করবেন? বলছে আমি প্রাইমারি স্কুলের টিচার হব। মানে তিনি কিন্তু সরকারি কলেজের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর। উনি বলতেছি যে আমি প্রাইমারি স্কুলের টিচার হব যদি আমি আবার সেই শিশু হয়ে আবার আমার জীবনটা ফিরে পাই। তখন দেখেন, একজন অ্যাসোসিয়েট প্রফেসর যখন বলছে আমি প্রাইমারি স্কুলের টিচার হব, বিষয়টা একটু অন্যরকম না? তখন বললাম যে আপনি কেন প্রাইমারি স্কুলের টিচার হতে চান? বলতেছে যে দেখেন, আমি গভর্নমেন্ট স্কুলের টিচার, এখানে পড়াই আমি মজা পাই না। আমার কাছে মানে যাই ক্লাসে, এখানে সম্মান নাই, মজা নেই। দেখা যায় আমি গভর্নমেন্ট কলেজে পড়াই, আমি পড়াই, পিছনে হাই বেঞ্চে কিছু ছাত্র হাই বেঞ্চে বসে পা দুলাচ্ছে, ওদের আবার কিছু বলা যাবে না, ওরা পলিটিক্যালি সাপোর্টেড। পুরা ক্লাসের এনভায়রনমেন্টটা ওরা নষ্ট করে ফেলছে। তো আসলে আমি এখানে ওদের কন্ট্রোল করতে পারছি না, ওদের পড়াতে পারছি না, আমি বলতে পারছি না কথা। তো এই দুঃখ কষ্ট থেকে আমি চাই যে প্রাইমারি স্কুলের টিচার যদি আমি হই, তাহলে আমি সত্যিকার অর্থে শিখাতে পারবো, তাদেরকে আমি শিখাতে পারবো, আমি যেভাবে চাইবো সেভাবে করতে পারবো। তাহলে জাতি গঠনে আমি কিছুটা অবদান রাখতে পারবো, যেটা আমি
শিক্ষক হয়ে পারছেন। মানে এই যে দুঃখের কথাগুলো, কষ্টের কথাগুলো দেখেন, তাই না? বিষয়গুলো আসলে এরকম। আপনাদের অনেকেই কিছু কিছু প্রফেশনে যাবেন যেখানে মনে হবে যে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা করতে পারছেন না, আবার অনেকে আছে করার সুযোগ আছে কিন্তু করছে না। তো এই সমস্যাগুলোর জন্য আমাদের এতটা সমস্যা, এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের যেমন ধরেন আমরা, যে আমাদের কাছে যারা আসে মোটামুটি 50% ডিভোটেড থাকে, ডেডিকেটেড থাকে শেখার জন্য, আর 50% হয়তো মানে দেখি কেমন। কিছু স্টুডেন্ট আছে না যে খালি ফ্রি ক্লাস দেখতে থাকে, অমুক টিচার 2টা ক্লাস করে ভালো লাগে না, অমুক টিচার কাছে যায়। এরা কিন্তু কোনোদিন শিখবে না, কারণ হলো তারা বসতে পারে না। আপনার স্থির হয়ে যারা বসতে পারে না তারা কোনোদিন শিখতে পারবে না। যে কোনো টিচার মোটামুটি ধরেন 8-10 বছর ধরে যারা বিসিএস এর ক্লাস নেয়, তাদের যে কোনো কারো কাছে গেলেই আপনার মোটামুটি আপনি শিখতে পারবেন যদি স্থির হয়ে বসতে পারেন। তারপরেও বিষয় আছে যে পড়ানোর ধরন এক একজনের এক এক রকম। কারো পড়ানোর ধরন ধরেন কারো ভালো লাগে, কারো পড়ানোর ধরন ভালো লাগে না। তো আমি যখন প্রাইমারি স্কুলের কোনো ক্লাসে যাই, ওইরকম কোনো প্রোগ্রাম, ওরা সবাই বলে সব মাথার উপর দিয়ে যায়, বুঝতে পারি না, ধরতে পারি না, স্যার খুব ফাস্ট যায়। মানে ওরা তো আসলে ওই লেভেলের উপযোগী না। কিন্তু আবার রিটার্নের ক্ষেত্রে খুব ফিট। হ্যাঁ, হ্যাঁ, রিটার্নের মধ্যে কিছু স্টুডেন্ট আছে ওই যে হুজুগে কিছু ভর্তি হয় একদম বেসিক দুর্বল, মানে আমি ভাত খাই এটাই যে পারে না, তার জন্য তো রিটেন ইংলিশ না, তাই না? তার বেসিক ইংলিশ করে করে আস্তে আস্তে আসতে হবে। তো সব মিলে হলো যে ডিভোশন যদি তোমার থাকে, তুমি অবশ্যই অবশ্যই গন্তব্যে পৌঁছাবে। সেই ডিভোশনটা আগে ফিক্স করো, বাকিটা অটো হবে। একদিন ক্লাস করে 3 দিন করলাম না, এটা হলে হবে না। ওকে, যাই আমরা যেখানে ছিলাম। তারপরে লাইন, তারপরে লাইনটা ছিল, তাছাড়া শব্দ স্মরণ ও বাক্য উপস্থাপন করতেও তাদের বেশি সময় লাগে। হ্যাঁ মোস্তফা জামান, তাছাড়া শব্দ স্মরণ ও বাক্য উপস্থাপন করতেও তাদের বেশি সময় লাগে। আচ্ছা দেখেন, আপনি বললেন মেমোরাইজিং ওয়ার্ডস, স্মরণ করা আর মুখস্থ করা কিন্তু এক না, তাই না? রিমেম্বার, তাই না? আর আপনি লেখেন মেমোরাইজ, একটা শব্দগত ভুল হয়েছে। আর এখানে একটা কানেক্টরস আছে, তাছাড়া মানে বিসাইডস বা ইন এডিশন বা অ্যাপার্ট ফ্রম দিস। গুড। বিসাইডস যদি আমরা বলি, বিসাইডস তাছাড়া, they need more time, they need more time, they need more time to recall words, to recall words, they need more time to recall words and to present the same, and to present the same in the sentences, in the sentences. Besides, they need more time to recall words and to present the same in the sentences. Besides, তাছাড়া, they need more time to recall words and to present the same. এই যে the same, ওই ওয়ার্ড গুলো আবার না বলে, রিপিট না করে, মানে সেম বলতে the words, সেম বলতে ওই যে যে শব্দগুলো সেটা। they need more time to recall words and to present the same in the sentences. তারপর আসেন এরপরে যেটা বলা হয়েছে, কখনো কখনো এমনও দেখা যায় যে কিছু কিছু ছাত্রছাত্রী অনুবাদ অংশটুকু উত্তর করার মতো পর্যাপ্ত সময় পায় না, শুধুমাত্র মন্থর গতির কারণে। কখনো কখনো এমনও দেখা যায় যে, শাকিল আদনান কি লিখেছি? Sir, sometimes it is also seen that some students do not get enough time for translation part, হ্যাঁ, মন্থর গতির কারণে। only for tardiness. গুড। তাহলে সামটাইম, গুড, সুন্দর লিখেছেন। তাহলে সামটাইমস এটার কানেক্টরস, সামটাইমস ইট ইজ অলসো সিন দ্যাট, it is also seen that, some students do not get enough time, that some students do not get enough time, do not get enough time to answer translation part, only for their
Tardiness. Sometimes it is also seen that some students do not get enough time to answer translation part only for their tardiness. Only for their tardiness. আমরা যারা এই দলে তাদের হতাশ হওয়ার কিছু নেই। হ্যাঁ, মোস্তফা জামানকে লিখছি। We who are থেমে যান কেন? Need not to be frustrated. Need not প্রয়োজন নেই, হতাশ হওয়ার কিছু নাই, তাহলে have nothing to be frustrated। তাহলে we who are in this group have nothing to be frustrated। তাহলে we who আমরা যারা, we who are in this group have nothing to be frustrated, nothing to be frustrated। We who are in this group have nothing to be frustrated। We who are in this group have nothing to be frustrated। আমরা যারা এ দলে তাদের হতাশ হওয়ার কিছু নেই। We who are in this group have nothing to be frustrated। আচ্ছা, আমাদের যে কাজটি করতে হবে তা হলো পাঠ্যসূচি ভালোভাবে বুঝে পড়া শুরু করতে হবে। আমাদের যে কাজটি করতে হবে তা হলো পাঠ্যসূচি ভালোভাবে বুঝে পড়া শুরু করতে হবে। হ্যাঁ, শাকিল আদনান কি লিখছেন? The work that we will have to do is we'll have to start reading the syllabus, understanding well. The thing that we will have to do is এর পরে is to understand হবে, is to understand the syllabus well। এখানে is to understand। আচ্ছা, মোস্তফা জামান কি লিখছেন? আচ্ছা, এখানে দেখেন এই সেন্টেন্সটা একটু কঠিন তুলনামূলক ভাবে। তাহলে আমাদের দেখেন যে দুইটা হলো যে আমাদের পড়াশোনা শুরু করার পূর্বে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে, তাই না? আপনি এটা সেন্স চিন্তা করেন তাহলে সহজ করা যাবে। আমি দুইটাই দেখাই। স্যার এটা বললে হয় না? হ্যাঁ, বলেন। The thing that we'll have to do is to understand the syllabus well before starting reading. হ্যাঁ হ্যাঁ, হবে, গুড। এখন সহজ যদি করতে চান মানে পড়া শুরু করার পূর্বে আমাদের সিলেবাসটা বুঝতে হবে, তাই না? তাহলে উই উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস ওয়েল বিফোর স্টার্টিং রিডিং। এটাও দেখেন উই উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস ওয়েল। We will have to understand, we will have to understand the syllabus well, understand the syllabus, we will have to understand the syllabus well before starting reading, before starting reading। এটা একটা হতে পারে or এখানে যেও আছে the thing that we will have to do is to understand the syllabus of study। the thing or যদি আমরা বলি or the thing that we will have to do, that we will have to do, the thing that we will have to do is to understand, the thing that we will have to do is to understand the syllabus well, before starting reading, before starting reading, before starting reading, we'll have to do is to understand the syllabus well before starting reading। স্যার আমারটার চেয়ে আপনারটাই সুন্দর হয়েছে স্যার, আপনার প্রথমটাই সুন্দর হয়েছে। আচ্ছা, প্রথমটা হইলে সহজ করে, হ্যাঁ, তারপরটা আসেন। আমরা যারা এই দলে, আচ্ছা তারপরে আসেন একই সাথে আমাদের নিয়মিত লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সাথে মোস্তফা জামান কি লিখেছি? হ্যাঁ, গুড। শাকিল আদনান কি লিখছেন? স্যার এইটার ইংলিশটা একটু বাংলাটা বললে সুবিধা হতো আমার, তাহলে আমি একই স্যার সাথে, আমি হ্যাঁ একই সাথে আমাদের
নিয়মিত লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। আচ্ছা স্যার। একই সাথে আমাদের নিয়মিত লেখার অভ্যাস, at the same time we will have to build up the habit of writing regularly. At the same time we will have to build up the habit of writing regularly. At the same time, একই সাথে we will have to build up, we will have to build up, the habit of, at the same time we will have to build up the habit of, এখানে দেখেন, at the same time we will have to build up the habit of writing regularly, the habit of writing regularly. At the same time we will have to build up the habit of writing regularly. এরপর দেখেন, এরপরে আমরা পরীক্ষায় যে প্রবন্ধগুলো লিখি তা হতে হবে তথ্যমূলক। হ্যাঁ মোস্তফা কি লিখছি? না, উই রাইট না, এটা হলো পরবর্তী তথ্যমূলক। উই যদি দেন তাহলে আমরা তথ্যমূলক হবে না। আমরা যে প্রবন্ধগুলো লিখি তা শুরু হবে দ্য এসেস দেয়া। দ্য এসেস দ্যাট উই রাইট ইন দ্য এক্সাম উইল হ্যাভ টু বি ইনফর্ম। দ্য এসে দিয়ে শুরু হবে। দ্য এসেস দ্যাট উই রাইট ইন দ্য এক্সাম, দ্য এসেস that we write in the exam, that we write in the exam, will have to be informative. The essays that we write in the exam will have to be informative. The essays that we write in the exam will স্যার have, এসএস ওইটা কেন হলো না স্যার? উই হু হ্যাভ, এটা এটা হলো না কেন স্যার? আমরা যারা তো না বলছি, এসে গুলা মূল ক্লজ কোনটা? এসে গুলা তথ্যমূলক হতে হবে। দ্য এসএস উইল হ্যাভ টু বি ইনফরমেটিভ, আর উই রাইট দ্য এসএস ইন দ্য এক্সাম। দুইটা ক্লজ দেখেন। প্রথম ক্লজটা হলো দ্য এসএস উইল হ্যাভ টু বি ইনফরমেটিভ, দুইটা ক্লজ এখানে খেয়াল করেন। দ্য এসএস উইল হ্যাভ টু বি ইনফরমেটিভ, প্রথম ক্লজটা হলো প্রিন্সিপাল ক্লজ। দ্য এসএস উইল হ্যাভ টু বি ইনফরমেটিভ। আচ্ছা, আরেকটা হলো we write the essays in the exam। এখন আসেন, তাহলে এখানে the essays এর পরে that we write, এই এসে that দিছি, তারপর we write in the exam, এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ করা হয়েছে। কারণ এসে গুলো তথ্যমূলক হবে। যদি আপনি উই লেখেন তাহলে তো আমরা তথ্যমূলক হবো, তা তো না। প্রিন্সিপাল ক্লজ হলো এসেটা তথ্যমূলক হতে হবে। দ্য এসেস উইল হ্যাভ টু বি ইনফরমেটিভ। আর ওই এসে গুলো আমরা লিখি, এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, that we write in the exam। ক্লিয়ার? জি স্যার। তারপরে আমিনুল কি শেষ পর্যন্ত গেছিলেন এটা? জি স্যার গেছিলাম। আচ্ছা বলেন, তাহলে আমিনুল বলেন। তবে আমাদের হাতে পর্যাপ্ত তথ্য না থাকলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। বলেন। এটা হচ্ছে however if we don't have sufficient information in our hand we will not remain sit lazily. সেটলি গুড, সাইন লিখেছেন। এই যে এখানে তবে একটা শব্দ আছে দেখেন, এই যে তবে, এগুলো আমাদের জন্য আটকে যাই আমরা। তবেটা কিন্তু কানেক্টর, তাই না? তবে এটা একটা কানেক্টর। তবে এটা ইংরেজি হলো হাউ এভার। However, if we have not sufficient information, do not have হলো আমেরিকান আর have not ব্রিটিশ। However, if we have not sufficient information in our hands, sufficient information in our hands, we will not remain seated lazily. However,
if we have not sufficient if we have not sufficient information in our hands, we will not remain seated lazily. আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। তারপরে লাইনটা আছে, দেখেন আমরা পরীক্ষার প্রতিটি সেকেন্ড আমরা লেখার কাজে লাগাবো, কারণ লিখিত পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। হ্যাঁ, আমিনুল বলেন। পরীক্ষার প্রতিটি সেকেন্ড লেখার কাজে লাগাবো। হ্যাঁ, আমিনুল। We will utilize every second of the exam in written because there is no In negative mark writing, in the written in test. writing, good. তাহলে we will utilize every second of the exam, every second of the exam in writing. We will utilize every second of the in writing because there is no negative marking. There is no negative marking in written test. In written test, we will utilize every second of the exam in writing because there is no negative marking in a written test. There is no negative marking in a written test. Written test এ কোনো negative marking নেই। There is no negative marking in a written test. আচ্ছা, আর কোনটা ছিল পড়া অনুবাদ? আর কোনটা ছিল? আচ্ছা, আচ্ছা 4 নাম্বার কি দিয়েছিলাম? 4 নাম্বার 4 নাম্বারটা দেই নাই না? ছোট দেশ আমরা তো পজিটিভ কম্পারেসিবল ডিগ্রি পড়ছি না? ডিগ্রি পড়ছি না? 4 নাম্বার পড়াতে পারে। 8 নাম্বার কি নিয়ে আছে একটু দেখি তো। 8 নাম্বারটা 7 হয়েছে আমাদের না? আচ্ছা, peace within the country and between nations has always been of great importance. Peace are to secure national nature. তাহলে আমরা আচ্ছা 4 নাম্বারটা তাহলে আগামী ক্লাসের জন্য পড়া থাকবে আগে। 4 নাম্বারটা আগামী ক্লাসের জন্য 4 নাম্বারটা পড়া থাকবে। এটা হলো ছোট দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। ছোট দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। এটা আমাদের পড়া থাকবে আগামী ক্লাসের জন্য। আর আপনাদের মঙ্গলবার ক্লাসটা বন্ধ থাকতে পারে, আমি গ্রুপে মেসেজ দিব। যদি বন্ধ থাকে গ্রুপে জানাই দিব আর কি। মঙ্গলবার ক্লাসটা বন্ধ থাকার সম্ভাবনা আছে, মেসেজ না পাইলে চলে আসবেন। আর ভোকাবুলারি কোন পর্যন্ত পড়া ছিল? ভোকাবুলারি স্যার 30 পর্যন্ত তো ছিল। ভোকাবুলারি তারপরে 30, আচ্ছা 31 থেকে 35। তাহলে ভোকাবুলারি থাকবে 31 থেকে 35। গ্রামার কোন পর্যন্ত পড়েছিলাম? ওটা তো রিডিং প্যাসেজের ক্লাস। এর আগের গ্রামারের কথা বলেন। সর্বশেষ গ্রামার ক্লাসে আমরা স্যার ইনফিনিটিভ, একটু দেখে বলি স্যার। হ্যাঁ দেখে বলেন। দেখেন তো ইনফিনিটিভ পার্টিসিপল জিরান, ওইটা বোধহয় শুরু করেছিলাম। জি স্যার, ইনফিনিটিভ অংশটা শেষ হয়েছিল। ইনফিনিটিভ অংশটা শেষ হয়েছে, পার্টিসিপল না, আসেন পার্টিসিপল। আমরা এখন পড়বো হলো পার্টিসিপল। এটা একটা নন ফাইনাইট ভার্ব, তাই না? ইনফিনিটিভ পার্টিসিপল জিরান সবই হলো নন ফাইনাইট ভার্ব। আগে বলেছিলাম নন ফাইনাইট ভার্ব কি? যে ভার্বের নিজের একটা অর্থ আছে কিন্তু ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব 3 রকম, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান। আমরা পার্টিসিপল যদি দেখি, এখানে 3টা জিনিস, যে ভার্ব উইথ আইএনজি, ভার্ব উইথ আইএনজি, একটা হলো ভার্ব পিপি, ভার্ব পিপি পাস্ট প্রেজেন্ট ভার্ব, আর একটা হলো হ্যাভিং প্লাস ভার্ব পিপি, হ্যাভিং প্লাস ভার্ব পিপি। 3টা জিনিস, ভার্ব উইথ আইএনজি,
ভার্ব পিপি, হ্যাভিং প্লাস ভার্ব পিপি যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে, যখন আমরা যদি বলি যখন অ্যাডজেক্টিভ এর মতো, যখন অ্যাডজেক্টিভ এর মতো অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশ করে, তখন তাকে পার্টিসিপল বলে। অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে, অ্যাডজেক্টিভের মতো অর্থ মানে সাবজেক্ট কোনো কাজে রত বা অবস্থায় থাকে। অ্যাডজেক্টিভের মতো অর্থ মানে, অ্যাডজেক্টিভ এর মতো অর্থ মানে সাবজেক্ট কোনো কাজে রত, কোনো কাজে রত বা অবস্থায় থাকে। অ্যাডজেক্টিভের মতো অর্থ মানে সাবজেক্ট কোনো কাজে রত বা অবস্থায় থাকে। অ্যাডজেক্টিভের মতো অর্থ মানে সাবজেক্ট কোনো কাজে রত বা অবস্থায় থাকে। অ্যাডজেক্টিভের মতো অর্থ মানে সাবজেক্ট কোনো কাজে রত বা অবস্থায় থাকে। এখন এই যে ভার্ব উইথ আইএনজি যেটা, এটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে তিন রকম পার্টিসিপল, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হলো পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর হলো পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল তিন রকম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তিন রকমের পার্টিসিপল রয়েছে। আমরা একটা একটা যাই। প্রথমে আসি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলে আমরা যদি যাই, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব উইথ আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে। ভার্ব উইথ আইএনজি, ভার্ব উইথ আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে, অ্যাডজেক্টিভ এর মতো অর্থ প্রকাশ করে, মতো অর্থ প্রকাশ করে। ভার্ব উইথ আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে, ভার্ব উইথ আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এটা আমাদের যেটা হবে, প্রেজেন্ট পার্টিসিপল যদি বাক্যের প্রেজেন্ট পার্টিসিপল শব্দটার বাংলা অর্থের দ্বিত্ব উচ্চারণ হতে পারে, যেমন চলতে চলতে, নাচতে নাচতে, খেতে খেতে, যেতে, এরকম। প্রেজেন্ট পার্টিসিপল শব্দটির বাংলা অর্থের প্রেজেন্ট পার্টিসিপল শব্দটির বাংলা অর্থের, শব্দটির বাংলা অর্থের দ্বিত্ব উচ্চারণ হতে পারে, দ্বিত্ব উচ্চারণ হতে পারে, উচ্চারণ হতে পারে। মানে যেমন চলতে চলতে, নাচতে নাচতে, খেতে খেতে, যেতে যেতে, এমন। দ্বিত্ব উচ্চারণ না হলে অ্যাডজেক্টিভের মতো অর্থ দিবে, যেমন উড়ন্ত, চলন্ত, ঘুমন্ত। আর পার্টিসিপল যে বাক্যের শুরুতে থাকে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হয় না। প্রেজেন্ট পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হবে না, কারণ জিরান্ড একটা ভার্ব দ্বারা সাপোর্টেড হয়, পার্টিসিপল ভার্ব দ্বারা সাপোর্টেড হয় না। তাহলে এখানে দেখেন, এখানে পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে, পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে, প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে, শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হয় না, কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হয় না, সাপোর্টেড হয় না। মানে এখানে প্রেজেন্ট পার্টিসিপলের কোনো ভার্ব থাকবে না। প্রেজেন্ট পার্টিসিপল বাক্যের শুরুতে থাকলে কোনো ভার্ব দ্বারা সাপোর্টেড হয় না, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের কোনো ভার্ব থাকবে না। যদি দ্বিতীয় উচ্চারণ না হয় তাহলে অ্যাডজেক্টিভের মতো অর্থ দেবে। এখন আসেন আমরা দেখি, এখন যাই, চলেন। আমরা এমনটি যদি বলি, দেখেন যে কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে, কয়েক কিলোমিটার কিলোমিটার হেঁটে হেঁটে
হেঁটে হেঁটে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। বাংলাদেশে এসেছে। কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে রোহিঙ্গারা বাংলাদেশে। এখন হেঁটে হেঁটে, এটা প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? হেঁটে হেঁটে কি অবস্থায় এসেছে? হেঁটে হেঁটে অবস্থা। তাহলে ওয়াকিং আ ফিউ কিলোমিটার্স দ্য রোহিঙ্গাস হ্যাভ কাম টু বাংলাদেশ। ওয়াকিং আ ফিউ কিলোমিটার্স, ওয়াকিং আ ফিউ kilometers, the Rohingyas have come to Bangladesh. Rohingyas have come to Bangladesh. তাহলে ওয়াকিং আ ফিউ কিলোমিটার্স দ্য রোহিঙ্গাস হ্যাভ কাম টু বাংলাদেশ। তাহলে ওয়াকিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন এখানে খেয়াল করেন, হেটের দ্বিতীয় উচ্চারণ হচ্ছে, তাই না? আবার এখানে ভার্ব কোনটা? হ্যাভ কাম হলো ভার্ব, এর সাবজেক্ট কোনটা? রোহিঙ্গাস। রোহিঙ্গাস হলো সাবজেক্ট, আর ভার্ব হলো হ্যাভ কাম। এখানে ওয়াকিং এর কিন্তু কোনো ভার্ব নাই, আছে? ওয়াকিং এর কিন্তু কোনো ভার্ব নেই। তাহলে এখানে ওয়াকিং আ ফিউ কিলোমিটার দ্য রোহিঙ্গাস হ্যাভ কাম টু বাংলাদেশ। এখন দেখেন আমরা এরকম যদি বলি যে ধরেন মেয়েটি নাচতে নাচতে চলে গেল। মেয়েটি নাচতে 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 চলে গেল। দেখেন এখানে নাচতে অবস্থা, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। কি অবস্থায় চলে গেল? নাচতে নাচতে। দ্বিতীয় উচ্চারণ আছে, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। এই যে ড্যান্সিং, নাচতে নাচতে, তাহলে নাচতে নাচতে যদি আপনার দ্বিতীয় উচ্চারণ না হয় তাহলে কি হবে? অ্যাডজেক্টিভের মতো অর্থ দিবে, যে উড়ন্ত, চলন্ত, ঘুমন্ত, এরকম। যেমন আমাদের চলন্ত গাড়ি থেকে নামা উচিত না। আমাদের চলন্ত গাড়ি থেকে নামা উচিত না। লেখেন আমাদের, আমাদের চলন্ত গাড়ি থেকে নামা উচিত না। 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 উই শুড নট গেট অফ ফ্রম এ রানিং বাস। রানিং এ চলন্ত অ্যাডজেক্টিভ পার্টিসিপল। তাহলে উই শুড নট গেট অফ ফ্রম এ রানিং বাস। ফ্রম এ রানিং বাস। উই শুড নট গেট অফ ফ্রম এ রানিং বাস। উই শুড নট গেট অফ ফ্রম এ রানিং বাস। 4 নম্বর লেখেন, ক্লান্ত হওয়ায়, ক্লান্ত হওয়ায় তিনি তাড়াতাড়ি বাসায় চলে গেলেন। তাড়াতাড়ি বাসায় চলে গেলেন। ক্লান্ত হওয়ায় তিনি তাড়াতাড়ি বাসায় চলে গেলেন। তারপর লেখেন, বৃষ্টির দিন হওয়ায় আমরা সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারিনি। বৃষ্টির দিন হওয়ায়, বৃষ্টির দিন হওয়ায় আমরা সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারিনি। গন্তব্যে পৌঁছাতে পারিনি। বৃষ্টির দিন হওয়ায় আমরা সময় মতো গন্তব্যে, লেখেন বৃষ্টির দিন হওয়ায় আমরা সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারিনি। ক্লান্ত হওয়ায় তিনি তাদের বাসায় চলে গেলেন। বৃষ্টির দিন হওয়ায় আমরা সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারিনি। একটা লেখেন 6 নাম্বার, যৌতুক দাবি করে সে বিপদে পড়েছে। যৌতুক না, ছাত্রদেরকে হত্যা করে, ছাত্রদেরকে হত্যা করে, হত্যা করে পুলিশ বিপদে পড়েছে। পুলিশ বিপদে পড়েছে। ছাত্রদেরকে হত্যা করে পুলিশ বিপদে পড়েছে। ছাত্রদেরকে হত্যা করে পুলিশ বিপদে পড়েছে। ছাত্রদেরকে হত্যা করে পুলিশ বিপদে পড়েছিল।
হ্যাঁ সারোয়ার বলো। ক্লান্ত হয় তিনি তাদের বাসায় চলে গেলেন। হ্যাঁ হি ওয়েন্ট বিং টায়ার্ড আগে দিয়ে দিই। হ্যাঁ হচ্ছে বিং টায়ার্ড হি ওয়েন্ট হোম কুইকলি। হ্যাঁ ঠিক আছে। বিং টায়ার্ড বিং টায়ার্ড হি ওয়েন্ট হোম কুইকলি। হি ওয়েন্ট হোম কুইকলি। আচ্ছা বৃষ্টির দিন হয় আমরা সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারিনি। কি লিখছো? ইট আমরা ছিল না এখানে, আমরা সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারিনি, না হয়নি। মোস্তফা জামান কি লিখছি? ঠিক কথা বলিনি, না পার্টিসিপেল হয় নাই। আমিনুল ইসলাম স্যার আমি পারিনি এটা স্যার। পারে না। শাকিল আদনান Sir, being rainy day, we have not reached the destination timely. আচ্ছা দেখেন এখানে বিং দিয়ে করলে ভুল হবে, খেয়াল করেন আগেরটা, খেয়াল করেন আগেরটা সাবজেক্ট ছিল হি, তাই না? তাড়াতাড়ি বাসায় চলে গেল কে? সে। আর ক্লান্ত হলো কে? সে। সেই ক্লান্ত হয়েছে, সেই তাড়াতাড়ি বাসায় চলে গেছে, তখন আমরা কি লিখেছি? বিং লিখেছি, একই সাবজেক্ট। দুইটা সাবজেক্ট থেকে যদি লেখেন এরকম যে বিং রেইনি ডে উই কুড নট রিচ দ্য ডেস্টিনেশন টাইমলি, তাহলে আমরা বৃষ্টির দিন হওয়ায় আমরা সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারিনি, তাই বুঝাবে না? আমরা বৃষ্টির দিন তা কিন্তু না, তাই না? তাহলে এখানে দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট, একটা ছিল ইট ওয়াজ রেইনি ডে আর উই কুড নট রিচ দ্য ডেস্টিনেশন টাইমলি। তাহলে এই ওয়াজটা বিং হবে, ইট থাকতে হবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকলে দুইটা সাবজেক্টই রাখতে হবে। তাহলে এটা হবে ইট বিং আ রেইনি ডে উই কুড নট রিচ দ্য ডেস্টিনেশন টাইমলি। 2 নাম্বার, ইট বিং আ রেইনি ডে উই কুড নট রিচ দ্য ডেস্টিনেশন। ইট বিং আ রেইনি ডে comma we could not reach reach the destination timely. It being a rainy day we could not reach the destination timely. ছাত্রদেরকে হত্যা করে পুলিশ বিপদে পড়েছে। কি লেখছো মুস্তাফা জামান? হ্যাঁ গুড। কিলিংটা আগেও দেওয়া যাবে, পরেও দেওয়া, ঠিক আছে। কিলিং দ্য স্টুডেন্টস দ্য পুলিশ হ্যাভ ফলেন ইন ডেঞ্জার। ইয়েস, কিলিং দ্য স্টুডেন্টস দ্য পুলিশ হ্যাভ ফলেন ইন ডেঞ্জার। তাহলে কিলিং দ্য স্টুডেন্টস the police have fallen in danger. Fallen in danger. Killing the students, the police have fallen in danger. Killing the students, the police have fallen in danger. তাহলে পার্টিসিপলের ক্ষেত্রে দুইটা সাবজেক্ট যদি থাকে ভিন্ন ভিন্ন, দুইটা সাবজেক্টই রাখতে হবে, তাই না? দুইটা সাবজেক্টই রাখতে হবে। আজকে পর্যন্ত থাকবে, আগামী ক্লাসে পাস্ট পার্টিসিপল থেকে পড়বো। পাস্ট পার্টিসিপল থেকে আগামী ক্লাসে আমরা পড়বো।